আমাদের আজকের আলোচনার বিষয় অভিসারের পূর্ব প্রস্তুতি। অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটি লিখেছেন গোবিন্দ দাস। অভিসার বলতে বোঝায় নায়ক বা নায়িকার সংকেতপূর্ণ স্থানে গমন। পূর্ব মানে আগে, প্রস্তুতি মানে কোনো কিছুর জন্য প্রস্তুত হওয়া, তৈরি হওয়া। এই কবিতাটি বৈষ্ণব পদ সাহিত্যের অন্তর্গত। কবি হলেন গোবিন্দ দাস। কবিতাটি নির্বাচনের একটি উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এই কবিতাটি একটি বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত করেছে। সেটি কি? মধ্যযুগের বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। মধ্যযুগ বলতে বোঝায় বাংলা সাহিত্যের দ্বিতীয় পর্বকে, বাংলা সাহিত্যের দ্বিতীয় যুগকে। বাংলা সাহিত্যে তিনটি যুগ রয়েছে। বাংলা সাহিত্যের সূচনা পর্ব থেকে 1200 সাল পর্যন্ত, অর্থাৎ কারো কারো মতে 650 থেকে 1200 সাল বা 950 থেকে 1200 সাল পর্যন্ত বলা হয় আদি যুগ বা প্রাচীন যুগ। তেমনি 1201 থেকে 1800 সাল পর্যন্ত সময়সীমাকে বলা হচ্ছে মধ্যযুগ, আর 1801 থেকে বর্তমান পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ আমাদের আলোচ্য অভিসারের পূর্ব প্রস্তুতি অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্য 1201 থেকে 1800 সালের মধ্যে রচিত হয়েছে। এই সময়সীমাতে বৈষ্ণব সাধন পদ্ধতিকে কেন্দ্র করে বা বৈষ্ণব মতকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা হয়েছে সেগুলি বাংলা সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং সমৃদ্ধ করেছে। বৈষ্ণব সাহিত্যের সঙ্গে তথা ব্রজবুলি ভাষায় রচিত এই পদটির মাধ্যমে ব্রজবুলি ভাষার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যে এই পদটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এটি বোঝাতে চেয়েছিল যে বৈষ্ণব পদসাহিত্যের সঙ্গে ব্রজবুলি ভাষার একটা সম্পর্ক রয়েছে। তার পাশাপাশি ওই ব্রজবুলি ভাষায় রচিত পদগুলি যে শ্রুতিমধুর হয় সেই আঙ্গিকটি বা ভাষাটি সম্পর্কে সচেতন এবং জানানোর জন্যই এই পদটি আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে ব্রজবুলি হলো একটি কৃত্রিম ভাষা। এটি মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে তৈরি হয়েছে। এটি প্রথম ব্যবহার করে, অনেকে মনে করে বিদ্যাপতি এটি প্রথম প্রবর্তন করে বা চালু করে। কবি পরিচিতি। কবি হলেন গোবিন্দ দাস। তিনি গোবিন্দ দাস কবিরাজ নামেও পরিচিত। তিনি মুর্শিদাবাদের তেলিয়াবুধুরিতে চৈতন্যোত্তর যুগে এই কবি জন্মগ্রহণ করেন। অনেকে মনে করেন তিনি বর্ধমানের শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেছেন। তিনি চৈতন্যোত্তর যুগের কবি। চৈতন্যোত্তর বলতে বোঝানো হয়েছে চৈতন্যদেবের মৃত্যুর পর তিনি বৈষ্ণব পদ সাহিত্য রচনা করা শুরু করেছেন, তাই তাকে বলা হচ্ছে চৈতন্যোত্তর বা চৈতন্য পরবর্তী যুগের কবি। তার মাতার নাম সুনন্দা দেবী, পিতার নাম হচ্ছে শ্রী চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন এবং মাতামহ হলেন পণ্ডিত দামোদর। তিনিও একজন বড় পণ্ডিত ব্যক্তি এবং কবি।
কবি গোবিন্দ দাস প্রথমে শাক্ত ছিলেন, পরে শ্রীনিবাস আচার্যের দীক্ষায় তিনি বৈষ্ণব হন। অর্থাৎ তিনি প্রথম জীবনে শাক্ত বা শক্তির উপাসনা করতেন। পরবর্তীকালে বৈষ্ণব ভক্ত শ্রীনিবাস আচার্যের সঙ্গে সম্পর্ক হয়, বন্ধুত্বপূর্ণ ভাব হয় এবং বৈষ্ণব ধর্ম সম্পর্কে সচেতন হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পরে কবি গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ বিষয়ক পদ ও অভিসার পর্যায়ে পদ রচনা করা শুরু করেন। পদ রচনা করে তিনি শ্রেষ্ঠ কবিত্ব অর্জন করেন। গৌরচন্দ্রিকা কি? গৌরচন্দ্রিকা হলো এমন কতগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ, যে পদগুলি কীর্তনের শুরুতে অর্থাৎ মুখবন্ধ বা ভূমিকা হিসাবে গাওয়া হয়, সেই পদগুলিকেই বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ বিষয়ক পদ কি? গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে গৌরাঙ্গ বা চৈতন্যকে কেন্দ্র করে যে সমস্ত পদ রচনা হয়েছে সেগুলি সবগুলিকেই বলা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। অভিসার পর্যায়ে কি? বৈষ্ণব পদসাহিত্যের একটি উল্লেখযোগ্য পর্যায়ের নাম অভিসার। আমি একটু আগেই বলেছি, অভিসার শব্দটির অর্থ হলো নায়ক নায়িকার সংকেতপূর্ণ স্থানে গমন। এই সমস্ত পদ পর্যায়ে কবি গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। চৈতন্যপূর্ব যুগের কবি বিদ্যাপতির সঙ্গে তুলনা করে একে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয়। কার সঙ্গে তুলনা করে বলা হচ্ছে? দ্বিতীয় বিদ্যাপতি। কার সঙ্গে তুলনা করে গোবিন্দ দাসকে বিদ্যাপতি বলা হচ্ছে? বিদ্যাপতির সঙ্গে। অর্থাৎ চৈতন্যপূর্ব অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগে যিনি বৈষ্ণব পদসাহিত্য রচনা করেছেন তিনি হলেন বিদ্যাপতি। বিদ্যাপতি যে ভাব এবং ভাষায় পদ রচনা করতেন, সেই ভাব এবং ভাষাতে চৈতন্য পরবর্তী যুগে গোবিন্দ দাস পদ রচনা করতেন। তাই যে শ্রীজীব গোস্বামী তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলে অভিহিত করেছেন। এছাড়াও আবার অনেকে তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলেছে, ঠিক একই কারণে। অর্থাৎ বিদ্যাপতির ভাবনাকে কেন্দ্র করেই তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাই তাকে বিদ্যাপতির ভাবশিষ্যও বলা হয়। এবং তাকে বৈষ্ণব পদ সাহিত্যের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য কবিরাজ বলে উপাধি দান করা হয়েছে। ব্রজবুলি ভাষায় পদ রচনায় তিনি একজন দক্ষ কবি হিসেবে স্বীকৃত। তিনি ব্রজবুলি একটু আগে বলেছি যে ব্রজবুলি হলো একটি কৃত্রিম মিশ্র ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষা মিশ্রিত হয়ে একটি নতুন ভাষা তৈরি হয়েছে, সেটির নাম ব্রজবুলি। এই ব্রজবুলি ভাষাতে তিনি দক্ষ, অর্থাৎ দক্ষতার সঙ্গে পদ রচনা করেছেন। এখন দেখা যাক মূল পাঠ। মূল পাঠ আলোচনা করার আগে আমি প্রত্যেককে বলবো, হাতের কাছে যদি টেক্সট বইটা থাকে তাহলে সেটিকেও অনুসরণ করতে। প্রত্যেকটি লাইন যদি তোমরা নিজেদের মতো করে দেখো তাহলে অনেকটাই উপকৃত হবে। আশা করি হাতের কাছে প্রত্যেকে নিজের টেক্সট বইটা রাখবে। দেখো, মূল পাঠে বলা হয়েছে, কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢাড়ি করু পিছল চলতহি অঙ্গুলি চাপি, হরি অভিষেক লাগি দূতর পন্থ গমন ধ্বনি সাধয়ে মন্দির যামিনী জাগি,
করযুগে নয়ন মুদি চলু ভাবিনী, তিমির পয়ানগ আসে, কর কঙ্কন পণ ফণিমুখ বন্ধন, শিখয় ভুজগ গুরু পাশে, গুরু বচন বোধির সমমানয়, আন শুনো কহ আন, পরিজন বচনে মুগুধি সমহাসই, গোবিন্দ দাস পরমান। শুনতে ভালো লাগলেও শব্দগুলো কিন্তু একেবারেই অপরিচিত মনে হয়, কারণ বাংলা ভাষার সঙ্গে মৈথিলি ভাষার মিশ্রণে এটি তৈরি, তাই এটি ব্রজবুলি ভাষায় রচিত। এই কবিতাটি অর্থাৎ অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটি নেওয়া হয়েছে বৈষ্ণব পদ সাহিত্যের পদ কল্পতরু থেকে। পদ কল্পতরু থেকে। কবিতাটির মূল পাঠে প্রথমেই বলেছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি। কণ্টক, কণ্টক মানে কাটা, গাড়ি মানে, এখানে গাড়ি মানে যানবাহন অর্থে ব্যবহার হয়নি, এখানে পুঁতে দেওয়া বা গেড়ে দেওয়া। কমল, কমল মানে পদ্ম, সম মানে সমান বা মতো, পদতল মানে পায়ের তোলা, মঞ্জির মানে হচ্ছে নূপুর, চিরহি মানে হচ্ছে সেরা কাপড়, ঝাঁপি বলতে ঝাঁপ বা আবরণ দেওয়া বা বেঁধে দেওয়া। তাহলে লাইন দুটির সরল অর্থ কি হলো? পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে দিয়ে ছেঁড়া কাপড়ে নূপুর বেঁধে দিয়েছে। কি দাঁড়ালো তাহলে? পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে দিয়ে ছেঁড়া কাপড়ে নূপুর বেঁধে দিয়েছে। বেশ, পরে দেখি। গাগরি বাড়ি ঢাড়ি করু পিছল, চলতহি অঙ্গুলি চাপি। গাগরি মানে হচ্ছে কলসি, বাড়ি মানে জল, ঢাড়ি মানে ঢেলে দেওয়া, করু মানে করে, পিছল মানে পিছেল, চলতহি চলে, অঙ্গুলি আঙ্গুল, চাপি চেপে চেপে। তাহলে সরল অর্থ কি দাঁড়ালো? কলসির জল ঢেলে পিছিল করে আঙ্গুল চেপে চলছে। কলসির জল ঢেলে দিয়ে আঙ্গুল চেপে চলছে। কলসির জল ঢেলে দিয়ে পিচ্ছিল করে আঙ্গুল চেপে চলছে। বেশ। হরি অভিসারক লাগি। হরি অভিসারের জন্য। হরি অভিসারের জন্য কি হলো তাহলে? তিনটি লাইনের অর্থ যে পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে ছেঁড়া কাপড়ে নূপুর বেঁধে দিয়েছে। কলসির জল ঢেলে দিয়ে পিছিল করে আঙ্গুল চেপে চেপে চলছে হরির অভিসারের জন্য। বোঝা গেল? অর্থাৎ হরির কাছে অভিসারের জন্য, অর্থাৎ হরির জন্য সংকেতপূর্ণ স্থানে যাবার জন্য শ্রী রাধিকা তার পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে দিয়েছে এবং ছেঁড়া কাপড়ে নূপুর বেঁধে দিয়েছে, যাতে শব্দ না হয়। কলসির জল ঢেলে পিছিল করে আঙ্গুল চেপে চেপে চলছে। তারপরে কি? দূতর পন্থ গমন ধ্বনি সাধয়ে মন্দিরে যামিনী জাগি। দূতর মানে হচ্ছে দুর্গম, কঠিন, কঠোর। পন্থ মানে পথ, গমন মানে যাওয়া, ধ্বনি মানে নারী, সাধয় মানে সাধনায়। মন্দিরে বলতে এখন তো দেবতার স্থান বোঝায়, কিন্তু আদি অর্থ হিসাবে যে কোনো গৃহকে বুঝিয়েছে।
যামিনী মানে রাত্রি, জাগি মানে জেগে। অর্থাৎ দুর্গম পথে নারীর সাধনার জন্য যে কোনো গৃহে রাত্রি যাপন করেছে। কি হলো তাহলে, যে দুর্গম পথ যাওয়ার জন্য নারী সাধনা করতে গিয়ে মন্দিরে অর্থাৎ যে কোনো গৃহে রাত্রি যাপন করেছে। তারপরে কি, করযুগে নয়নমুদি চলু ভাবিনী তিমির পয়ানগ আসে। এখানে ভাবিনী শব্দটা আসলে ভামিনী হবে। ভামিনী মানে নারী বা বধূ। কি বলেছে তাহলে, করযুগে মানে দুই হাতে, নয়ন মানে চোখ, মুদি মানে বন্ধ করে, চলু মানে চলে, ভাবিনী হবে না, ভামিনী মানে নারী, তিমির মানে অন্ধকার, পয়ানগ আসে মানে অতিক্রম করে। তাহলে লাইনটির সরল অর্থ কি দাঁড়ালো, দুই হাতে চোখ বন্ধ করে নারীটি চলেছে অন্ধকারকে অতিক্রম করতে। একদম সহজভাবে বলা যায় যে অন্ধকারকে অতিক্রম করার জন্য শ্রী রাধিকা দুই হাতে তার চোখ বন্ধ করে চলেছে। বোঝা গেল? বেশ। পরের লাইনে বলেছে, করকঙ্কন পণ ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। করকঙ্কন, কর মানে হাত, কঙ্কন মানে বালা, পণ মানে প্রতিজ্ঞা বা বন্ধক, ফণিমুখ বন্ধন মানে ফণির মুখ বেঁধে দেওয়া বা ফণিকে সাপকে বশে আনার জন্য কি শিখছে ভুজগ গুরুর পাশে, মন্ত্র শিখছে। ভুজগ গুরু মানে হচ্ছে সাপের গুরু অর্থাৎ ওঝা। তাহলে সরল অর্থ কি দাঁড়ালো, সাপের মুখকে বন্ধ করার জন্য সাপের ওঝার কাছে হাতের কঙ্কন বা বালা বন্ধক দিয়ে মন্ত্র শিখেছে। গুরুজন বচন বোধির সমমানয় আন শুনো কহ আন। এই সমস্ত আচরণের জন্য গুরুজনেরা যদি কিছু বলে, বচন বলে, তাহলে শ্রী রাধিকা বধিরের মতো হয়ে থাকে। যদি কিছু বা শুনে তাহলে সে অন্য কিছু বলে। আর পরিজন বচনে মুগুধি সমহাশয় গোবিন্দ দাস পরমান। আর পরিজনেরা অর্থাৎ আত্মীয় স্বজনেরা যদি কিছু বলে তাহলে তা শুনে সে শুধু মুগ্ধ হয়ে হাসে। এই সমস্ত আচরণে গোবিন্দ দাস প্রমাণ করেছে। কবিতাটির তাহলে সহজ অর্থ হল, শ্রী রাধিকা কৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অভিসার শব্দের অর্থ আগেই বলেছি, নায়ক বা নায়িকা সংকেতপূর্ণ স্থানে গমন। এখানে নায়িকা বলতে শ্রী রাধিকাকে বলা হয়েছে। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে সাধনা বা কঠোর প্রস্তুতি নিতে হয় সেটি বাড়িতেই সে কঠোরভাবে অনুশীলন করেছে। শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য যেহেতু কঠোর সাধনা করতে হয়, তাই সে নিজের পদ্মের মতো পায়ের তলায় কাঁটা পুঁতে দিয়েছে। সেই পথে যেতে যাতে শব্দ না হয় তার জন্য পায়ের নূপুর ছেঁড়া কাপড়ে বেঁধে দিয়েছে। কৃষ্ণের সাধনায় রাস্তা পিছিল হয়ে যেতে পারে, তাই সে ঘরে
কলসির জল ঢেলে পিচ্ছিল করে আঙ্গুল চেপে চেপে চলেছে। সেই সাধনা অনেক কঠিন, কঠোর, দুর্গম হয়ে থাকে। তাই তাকে কখনো কোনো সময় যে কোনো রাত্রি যাপন করতে হবে, সেটাও সে প্রস্তুতি নিয়েছে। সেই সাধনার পথে অনেক অন্ধকার, ঘোর অন্ধকার, তিমির ঘোর অন্ধকার অতিক্রম করতে হবে। তাই সে 2 হাতে তার চোখ বন্ধ করে চলেছে। সেই দুর্গম, কঠোর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বিষধর সাপও থাকতে পারে। তাই সে ওঝার কাছে সাপের মুখ বন্ধ করার মন্ত্র শিখেছে নিজের হাতের বালা বন্ধক দিয়ে। এই সমস্ত অস্বাভাবিক আচরণ দেখে গুরুজনেরা যদি কিছু বলে, তাহলে শ্রী রাধিকা সেগুলো শুনে বধির হয়ে থাকে। যদিও বা কিছু শুনে সে অন্য কিছু বলে, উত্তর দেয়। কিন্তু পরিজনেরা যদি কিছু বলে থাকে, তাহলে সে সেগুলি শুনে মুগ্ধ হয়ে হাসে। শ্রী রাধিকার এই রকমের সাধনার আচরণকে গোবিন্দ দাস প্রমাণ করেছে। অর্থাৎ কবিতাটিতে কবি গোবিন্দ দাস শ্রী রাধিকার পূর্ব প্রস্তুতিকেই তুলে ধরেছে। এখানে শ্রী রাধিকা বলতে আরাধিকাকে বলা হয়েছে। আরাধনা যিনি করেন তাকে আরাধিকা বলা হয়, অর্থাৎ জীবাত্মা। এখানে রাধিকা হলো জীবাত্মার প্রতীক। আর হরি বা হরিকে বলা হয়েছে কৃষ্ণ। সেই কৃষ্ণের উদ্দেশ্যে জীবাত্মা বা পরমাত্মাকে ছুটে যাওয়ার জন্য বা পরমাত্মাকে পেতে গেলে কঠোর কঠিন সাধনা করতে হয়। সেই কঠোর কঠিন সাধনা কিভাবে করতে হয় তার পূর্ব প্রস্তুতি হিসেবে এই কবিতায় তুলে ধরেছেন। এক কথায় বৈষ্ণব ভাবাপন্ন কবি গোবিন্দ দাস জীবাত্মার সঙ্গে পরমাত্মার গভীর সম্পর্ককে এই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। কবিতাটির মূল সারমর্ম হল শ্রী রাধিকা কৃষ্ণের উদ্দেশ্যে রওনা দেবেন বা যাত্রা করবেন, কিন্তু যাত্রাপথে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই সব সমস্যার সমাধানের জন্য আগেই সেই প্রস্তুতি নিয়েছে। অর্থাৎ জীবাত্মা পরমাত্মার দিকে যাওয়ার জন্য যা যা করণীয় তা শ্রী রাধা বা জীবাত্মা হিসেবে সে প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি কবিতাটির ব্যাখ্যা বোঝা গেছে। যদি কিছু অসুবিধা বা বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। কবিতাটির শেষে প্রত্যেকের কাছে একটি হোমওয়ার্ক থাকলো। যা কিছু আলোচনা করা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এই হোমওয়ার্কগুলি রয়েছে। আশা করি প্রত্যেকে পারবে। দেখো, প্রথমে যে প্রশ্নাবলী দেওয়া হয়েছে সেটি অতি সংক্ষিপ্ত, 1 এবং 2। আশা করি একটু আলোচনা করে দেব, প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে।
প্রথম প্রশ্নটি আছে, গোবিন্দ দাসের আদি পদবী কী ছিল? আদি মানে প্রথম, পদবী টাইটেল যাকে বলছি আমরা। এটা খুবই সহজ, সরাসরি বলা যেতে পারে সেন, কারণ চিরঞ্জীব সেন তার পিতার নাম, তারও সেই সূত্রে সেন পদবী হবে। কিন্তু শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা নেওয়ার পরে সে নিজেকে গোবিন্দের দাস, অর্থাৎ শ্রীকৃষ্ণের, গোবিন্দ মানে শ্রীকৃষ্ণ, বিষ্ণু, তার দাস বা অনুগামী হিসেবে নিজেকে সমর্পণ করেছেন, তাই নিজেকে গোবিন্দ দাস হিসেবে পরিচয় দিতেন। এক কথায় তাহলে উত্তর হলো গোবিন্দ দাসের আদি পদবী হলো সেন। গোবিন্দ দাসকে, দ্বিতীয় প্রশ্ন হলো, গোবিন্দ দাসকে কি উপাধি দেওয়া হয়েছিল? গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। মনে রাখবে, গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। তৃতীয় প্রশ্ন, অভিসারের পূর্ব প্রস্তুতি পদটি কোন গ্রন্থের অন্তর্গত? এটাও বলে দিয়েছি কবিতাটি আলোচনার প্রাক মুহূর্তে। পদ কল্পতরু গ্রন্থের অন্তর্গত। গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম কি? আমরা আগেও জেনেছি, গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম শ্রীনিবাস আচার্য। 2 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তর একটু বড় করে লিখতে হবে, 2 অথবা 3 মার্কসে। গোবিন্দ দাসের পিতা ও মাতামহের নাম কি? খুবই সহজ, গোবিন্দ দাসের পিতার নাম চিরঞ্জীব সেন ও মাতামহের নাম পণ্ডিত দামোদর। খ, গাগরি বাড়ি ঢাড়ি গরু পিছল চলতহি অঙ্গুলি চাপি, চরণটির সরল বাংলা বুঝিয়ে দাও। সত্যি সরল বাংলা মানে যে কথা, যে ভাষায়, যে ভঙ্গিতে আমরা এখন কথা বলছি, বা সচরাচর সাহিত্য আলোচনা করতে গিয়ে যেভাবে আমরা বলে থাকি, সেভাবে এই লাইনটির অর্থ করতে হবে, যেভাবে আমি কবিতাতে বুঝিয়ে দিয়েছি। গাগরি বাড়ি ঢাড়ি গরু পিছল চলতহি অঙ্গুলি চাপিয়ে, তাহলে চরণটির সরল অর্থ হলো কলসির জল ঢেলে পিছল করে আঙ্গুল চেপে চেপে চলছে। বোঝা গেল? গ, গুরুজনের এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা কেমন ব্যবহার করেছিলেন? খুবই সহজ, গুরুজনের কথা শুনে শ্রীরাধিকা না শোনার ভান করেছে, অর্থাৎ বধিরের মতো হয়ে থেকেছে। আর যদি বা কিছু শুনেছে, অন্য কিছু উত্তর দিয়ে ফেলেছে। পরিজনের কথা শুনে শ্রীরাধিকা কি করেছে? মুগ্ধ হয়ে হেসেছে। বেশ। 3, এটি দীর্ঘ, অর্থাৎ 4 এবং 5 নাম্বারের, প্রায় 150 থেকে 250 শব্দের মধ্যে উত্তরটি লিখতে হবে। প্রথম প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিসারের পূর্ব প্রস্তুতি পদটির সারমর্ম তৈরি করো। সারমর্ম বিস্তারিতভাবে না বলে খুব সংক্ষেপেই বলছি। যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং জানাবে। অভিসারের পূর্ব প্রস্তুতি পদটির সারমর্ম হল যে জীবাত্মা পরমাত্মার দিকে যেতে যে সমস্ত কঠোর সাধনা করতে হয়, সেই সাধনার প্রাক মুহূর্তে নিজেকে তৈরি করার অবস্থাই হলো অভিসারের পূর্ব প্রস্তুতি। শ্রীরাধিকা এখানে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যা যা করণীয় তা আগাম বাড়িতে বসেই করেছে, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্ককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কণ্টক গাড়ি ... লাগে ব্যাখ্যা করো। এই ডটে আসলে সম্পূর্ণটা বোঝাতে চেয়েছে। কণ্টক গাড়ি কমল সমপদ তল চলতহি অঙ্গুলি
গাগরি বাড়ি ঢাড়ি করি পুচ্ছল, চলতো হি অঙ্গুলি চাপি, হরি অভিসারক লাগি। সম্পূর্ণ লাইনটি ব্যাখ্যা করো বলতে বুঝিয়েছে এটি সরল অর্থ লেখো। তাহলে বলা যায় এভাবে, শ্রীরাধা হরি অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য কঠোর সাধনা করেছে। সেই কঠোর সাধনার পূর্বে তিনি সেই যাত্রাপথে কঠোরতা অনুভব করেছে বা প্রস্তুতি নিয়েছে। সে তার পদ্মের মতো পায়ের তলায় কাঁটা পুঁতে দিয়েছে এবং নূপুর যাতে না বাজে তাই ছেঁড়া কাপড়ে বেঁধে দিয়েছে। পিচ্ছিল পথে যাতে পরে অসুবিধে না হয় তার জন্য সে কলসির জল ঢেলে দিয়ে পিচ্ছিল করে আঙ্গুল চেপে চেপে চলেছে। এই সাধন পদ্ধতির মধ্যে দিয়ে কবি বৈষ্ণবদের সাধনার পদ্ধতিকে ইঙ্গিত করেছে। বৈষ্ণবেরা বা জীবাত্মারা কঠোর সাধনা করে পরমাত্মার কাছে মিলিত হতে চায়। জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্কের কঠোর সাধনার পদ্ধতিকে এই কয়েকটি লাইনের মধ্যে দিয়ে ইঙ্গিত বহ করে তুলেছে। এভাবে ব্যাখ্যাটা তুলে ধরবে, কারণ বাইরের অর্থের পাশাপাশি তাৎপর্যগত অর্থটাও দিতে হবে। আশা করি প্রত্যেকে কবিতাটি বুঝেছ এবং প্রত্যেকেরই কম বেশি সংশয় দূর হয়েছে। এই সমস্ত আলোচনা সত্ত্বেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি প্রত্যেকেরই সংশয় দূর করার চেষ্টা করব। ধন্যবাদ।